সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ভারত থেকে কোথায় যাচ্ছে শেখ হাসিনা, কোথায় আবাসন করবেন হাসিনা, দেশে ফিরবেন কবে, নাকি ভারতেই রাজনৈতিক আশ্রয় নিয়ে থেকে যাবেন। হাসিনাকে নিয়ে ঘুরে ফিরেই সামনে আসছে সব প্রশ্ন। এবার আগে গুঞ্জন ছড়া ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন তিনি। শেখ হাসিনা এখন অন্তত 4টি দেশে যাওয়ার চেষ্টা করছেন: যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব অথবা ফিনল্যান্ড। অস্ট্রিয়া ভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভারসেশনের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। এরপর জানিয়ে দিব, 15 বছর পর জেনারেল মইনের চাঞ্চল্যকর তথ্য। র্যাব মুভ করতে দিলে হতো না বিডিআর বিদ্রোহ। 2009 সালের 25শে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা ছাড়াও 17 জন বেসামরিক নাগরিক নিহত হয়। ওই ঘটনার তদন্ত হলেও দীর্ঘ 15 বছরে উন্মোচিত হয়নি আসল রহস্য। ফলে ইতিমধ্যে হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি করেছে নিহতদের স্বজনেরা। ওই ঘটনায় 15 বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে বিদ্রোহ শুরুর পর নেয়া তাৎক্ষণিক পদক্ষেপ। ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে 10 জন অফিসারের নেতৃত্বে 655 জন অফিসার সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেন, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন রেস্টোর অর্ডার। এবারে জানাবো হাসান মাহমুদের পালিয়ে যাওয়ার গুঞ্জন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 15 বছরের শাসন আমলের গুরুত্বপূর্ণ এবং আলোচিত এক নাম ডক্টর হাসান মাহমুদ। তিনি সর্বশেষ দলটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বের পাশাপাশি হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রভাব খাটিয়ে দখল বেদখল, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নামে বেনামে রয়েছে সম্পদের পাহাড়। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর হাসান মাহমুদ গ্রেপ্তারের গুঞ্জন উঠেছিল। এবার গুঞ্জন উঠেছে হাসান মাহমুদ বিদেশে পালিয়ে গেছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানিয়ে দিব, প্রধান শিক্ষককে প্রকাশ্যে রাস্তায় জুতাপেটা করলেন বিএনপি নেতা। রাজধানীর মিরপুরে রশিদ মাস্টার নামে এক প্রধান শিক্ষককে প্রকাশ্যে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্তের নাম গোলাম মোস্তফা। তিনি পল্লবী থানা বিএনপির 2 নম্বর ওয়ার্ডের সভাপতি। এদিকে হাতুড়ি পেটা করে পদত্যাগপত্রে সই আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা। ফরিদপুরের সালতা থানায় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুর রহমানকে হাতুড়ি পেটা করে পদত্যাগপত্রে সই নেওয়ার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর রাতে ভুক্তভোগী অধ্যক্ষ ওবায়দুর বাদী হয়ে সালতা থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে কলেজের পাশের বাসিন্দা যদুনন্দী এলাকার প্রভাবশালী নেতা মোহাম্মদ কায়ুম মোল্লাকে। এছাড়াও স্থানীয় কামরুল গাজী, লালন, মনির এবং মিয়াসহ 9 জনকে আসামি করা হয়েছে। তবে এ মামলায় কোনো কলেজের শিক্ষার্থীকে আসামি করা হয়নি। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারতে 18 জন বাংলাদেশি গ্রেপ্তার। বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে 18 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। একই সঙ্গে তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে 7 জন ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রের খবর পেয়ে বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর দুপুরে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হাঁসখালী থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। জানা গেছে, পুলিশের কাছে খবর আসে হাঁসখালী থানার বড় চুপুরিয়া এলাকায় অনেক বাংলাদেশি লুকিয়ে আছেন। পরে অভিযানে নেমে পুলিশ 18 জনকে খুঁজে পায়। এদের মধ্যে 10 জনই নারী। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত 18 জন বাংলাদেশি এবং 7 ভারতীয়কে রানাঘাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত 3 জনকে পুলিশ রিমান্ড এবং বাকি 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারত থেকে কোথায় যাচ্ছেন হাসিনা? শেখ হাসিনা এখন অন্তত 4টি দেশে যাওয়ার চেষ্টা করছেন। রাষ্ট্রগুলো হচ্ছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব অথবা ফিনল্যান্ডে যাওয়ার চেষ্টা করছেন। অস্ট্রিয়ার ভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভারসেশন এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগেও ছড়িয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেই সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান তার মা আপাতত কোথাও যাচ্ছে না, কোথাও যাবার জন্য আবেদনও করেনি। নির্বাচন
নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলেও জানান জয়। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেয় সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে, কারণ কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে বাধ্যবাধকতা থাকবে না। তবে ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ভারতের শেখ হাসিনার অবস্থান নিয়ে নাখোশ বিএনপি, জামাত ইসলাম সহ শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাও হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলেছেন। এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে গণহত্যার অভিযোগে তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 15 বছর পর জেনারেল মঈনের চাঞ্চল্যকর তথ্য, র্যাব মুভ করতে দিলে হতো না বিডিআর বিদ্রোহ। 2009 সালের 25শে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা ছাড়াও 17 জন বেসামরিক নাগরিক নিহত হন। এই ঘটনায় তদন্ত হলে দীর্ঘ 15 বছরে উন্মোচিত হয়নি আসল রহস্য। ফলে ইতিমধ্যেই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি করছেন নিহতদের স্বজনেরা। ওই ঘটনায় 15 বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে বিদ্রোহ শুরুর পর নেয়া তাৎক্ষণিক পদক্ষেপ। ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে 10 জন অফিসারের নেতৃত্বে 655 জন অফিসার সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণের অভিযান পরিচালনা করেন, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন রেস্টোর অর্ডার। তৎকালীন সেনাপ্রধান মঈন উদ্দিন আহমেদ বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর অপারেশন রেস্টোর অর্ডার ও বিডিআর বিদ্রোহ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন। নিজের ইউটিউব চ্যানেলে এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে উঠে এসেছে বিডিআর বিদ্রোহ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের বিষয়ও। মঈনুদ্দিন খান আরও বলেন, প্রতিদিনের মতো 2009 সালের 25শে ফেব্রুয়ারি সকাল 7:30টায় সেনাদের কাজ শুরু হয়। ওই দিন সকালে সেনাবাহিনীর পরবর্তী বছরের কিছু সিদ্ধান্ত নিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। সকালে সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মঈন আহমেদ খান। ওই সময় জিসিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা তাকে এসে বলেন, আমার কাছে কিছু মর্টার আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না, এর গুদামজাত এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য কঠিন। বিডিআর এগুলো ব্যবহার করে, এগুলো তারা নিয়ে গেলে আমার উপকার হয়। পরে বিষয়টি নিয়ে বিডিআর ডিজি জেনারেল শাকিলের সঙ্গে কথা বলে তৎকালীন সেনাপ্রধান মঈন আহমেদ বলেন, ওই সময় বিডিআরের ডিজি মর্টারগুলো নিতে রাজি হন। তখন পর্যন্ত বিডিআর বিদ্রোহ নিয়ে কেউ কিছু জানতেন না। পরবর্তী মঈন আহমেদ আরও বলেন, সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা ওই বৈঠকে যোগ দেন। সেদিন সকাল 9টায় শুরু হওয়া ওই বৈঠকে সবাই ব্যস্ত ছিলেন। এর কিছুক্ষণের মধ্যেই মঈন আহমেদ প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করে তাকে বলেন, পিলখানায় গন্ডগোল হচ্ছে, আপনার দিকে নির্দেশনার প্রয়োজন। এই ঘটনা জানার পর কিছুক্ষণের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাকে ফোনে ব্যস্ত পান মঈনুদ্দিন খান। এরপর সামরিক গোয়েন্দারা তৎকালীন এই সেনাপ্রধানকে বিডিআর বিদ্রোহের পরিস্থিতি জানালে তিনি ভয়াবহতার বিষয়টি আঁচ করতে পেরে সময় বাঁচাতে কারো নির্দেশ ছাড়াই তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে একটি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেন, যার নাম দেওয়া হয় অপারেশন রেস্টোর অর্ডার। এ সময় পিএসও এফডি জেনারেল মবিনকে অবহিত করা হয়। এদিকে সকাল 10টার দিকে বিডিআরের ডিজিকে ফোনে পান মঈনুল আহমেদ। ওই সময় তাকে বিডিআরের ডিজি জানান, দরবার চলাকালে 2 জন সশস্ত্র সৈনিক প্রবেশ করে একজন তার পেছনে দাঁড়ায়। এরপর বাইরে থেকে গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে দরবার হলের ভেতরে থাকা সৈনিকেরা বাইরে বেরিয়ে যায়। ওই সময় ঘটনাগুলো পরিকল্পিত এবং পরিকল্পনা মাফিক চলছে বলেও নিজের ধারণার কথা মঈন আহমেদকে জানান বিডিআরের ডিজি। একই সময় বিডিআরের ডিজি তাদের ফেরত আনার জন্য সেক্টর কমান্ডার এবং ব্যাটালিয়ন কমান্ডারদের পাঠানোর কথা জানান। পরে মঈনুদ্দিন আহমেদ তাকে অপারেশনের কথা জানান। অন্যদিকে সকাল 9:54 দিকে সেনাবাহিনীর সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হন। তবে এরই মধ্যে বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গেছিলেন শেখ হাসিনা। ফোন আলাপে মঈনুদ্দিন আহমেদ তাকে অপারেশনের কথা জানালে সাবেক প্রধানমন্ত্রী জানতে চান এই ব্রিগেডকে তৈরি করতে কতক্ষণ সময় লাগবে। পরে সময় জানিয়ে ব্রিগেডকে পিলখানায় পাঠানোর অনুমতি
অনুমতি চাইলে শেখ হাসিনা অনুমতি দেন। এরপর ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে 10 জন অফিসার এবং 650 জন অফিসার নিয়ে 46 ব্রিগেড 1 ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে। তবে বিদ্রোহীরা বিডিআর গেটগুলোর সামনে আক্রমণ প্রতিহত করতে রকেট লঞ্চার, মর্টার অন্যান্য অস্ত্র মোতায়েন করে। পরবর্তীতে বেলা 11টায় 46 ব্রিগেডের প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি পৌঁছলে একটি পিকআপ লক্ষ্য করে রকেট হামলা চালায় বিদ্রোহীরা। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। লেফটেন্যান্ট কর্নেল শামশেরের ধারণা অনুযায়ী সকাল 10:30 থেকে 11টার মধ্যেই ডিডিজি কর্নেল আনিস, কর্নেল কায়সার সহ অনেক অফিসারকে গুলি করে হত্যা করা হয়। হাসান মাহমুদের পালিয়ে যাওয়ার গুঞ্জন। আওয়ামী লীগ সরকার গত 15 বছরের শাসনামলে গুরুত্বপূর্ণ এবং আলোচিত এক নাম ডক্টর হাসান মাহমুদ। তিনি সর্বশেষ দলটির যুগ্ম সাধারণ সম্পাদকের পাশাপাশি হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রভাব খাটিয়ে দখল বেদখল, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। নামে বেনামে রয়েছে সম্পদের পাহাড়। আওয়ামী লীগ সরকার পতনের পর হাসান মাহমুদ এখন কোথায় তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার হবেন বলে মনে হচ্ছিল। ব্যাংক হিসাব ফ্রিজের পাশাপাশি আদালত সম্প্রতি তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেয়। তবে এত কিছুর মধ্যে বেড়ে এলো চাঞ্চল্যকর তথ্য। একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে উঠে এসেছে ডক্টর হাসান মাহমুদ সপরিবারে বেলজিয়ামে পালিয়ে গেছেন। বেলজিয়াম থেকে তিনি মোবাইল ফোনে কথাবার্তা বলছেন ঢাকা এবং চট্টগ্রামের ঘনিষ্ঠজনদের সঙ্গে। গত 6 আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক সাবেক জুনাইদ আহমেদ পলক এবং হাসান মাহমুদকে গ্রেপ্তার বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে পলককে গ্রেপ্তার দেখানো হলেও হাসান মাহমুদ ছিলেন নিখোঁজ। গত 14 আগস্ট বিবিসি বাংলার এক প্রতিবেদনে হাসান মাহমুদ ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন বলে দাবি করা হয়। এতে বলা হয়, পলক আটকের কিছুক্ষণ পর আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে দেয়। এ দুজনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে বিমানবন্দর সূত্র বিবিসি বাংলাকে নিশ্চিত করেছিলেন। এদিকে বেসরকারি টেলিভিশন অনুসন্ধান থেকে জানা যায়, হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ড সিটিতে তার নিজের বাড়িতে আছেন। সঙ্গে আছেন তার একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমা। টেলিভিশন প্রতিবেদনে বলা হয়েছে, ডক্টর হাসান মাহমুদ ঢাকা থেকে সরাসরি বেলজিয়ামে যাননি। এমিরেটস ফ্লাইটে তিনি দুবাই হয়ে প্রথমে জার্মানির ডসেলড্রপ বিমানবন্দরে যান। গত 26 আগস্ট বিকাল 3:45টায় সেখান থেকে সড়কপথে গাড়ি চালিয়ে তাকে বেলজিয়ামের গাড়িতে পৌঁছে দেন জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল। মোবারক আলী ভূঁইয়া বকুল গণমাধ্যমকে বলেন, তিনি এইখানে আছেন এবং সেভ আছেন, এইটুকু আর কি। আর পরশুদিন আমাদের বেলজিয়ামে একটা মিটিং ছিল, ওইখানে উনি উপস্থিত থাকতে পারবেন না, সেটি আগেই বলে দিয়েছেন। উনি এখানে কারোর সঙ্গে যোগাযোগ করতেছেন না, কারোর সঙ্গে তার যোগাযোগ নেই। প্রসঙ্গত, হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা চট্টগ্রামে বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সরকারি এত নজরদারি পরও তিনি কিভাবে বেলজিয়ামে গেলেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।